সো খেয়াল করে দেখেন প্রথম প্রশ্ন এক্স্যাক্টলি আমি আপনাদেরকে অনেকবার বলেছি হাইলাইট ধরে ধরে এই কোর্সে পড়ানো হবে এবং হাইলাইটস এর শুরুতে 1 নম্বর প্রশ্নটা কিন্তু এটা আমাদের হাইলাইটস এর শুরু হয়েছে এই প্রশ্নটা দিয়ে এবং এটা কিন্তু আসছে 2019 সালে এবং আমি আপনাদেরকে দেখাবো যে শুধু 19 সালে কয়টা প্রশ্ন আসছে একটু খেয়াল করে দেখবেন এবং গণে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ। সো খেয়াল করে দেখেন হি ডাজ নট নো হাউ টু সুইম, হি ডাজ নট নো হাউ টু আচ্ছা খেয়াল করে দেখেন আজকে একটা গুড নিউজ হচ্ছে আমি যেটা আপনাদেরকে সবসময় বলি যে কেমন প্রশ্ন বানায় এই ব্যাপারটা আজকে অনেক উন্মোচন হবে। ইংরেজিতে অ্যারাউন্ড 2000 এর মতো ফাঁদ আছে। কয় হাজার ভাইয়া? 2000। এই 2000 ফাঁদ যদি আপনি শিখে যেতে পারেন যেখান থেকে প্রশ্ন আসুক যত কঠিন প্রশ্ন আসুক আপনি পারবেন ইনশাআল্লাহ। সো আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে 2000 ফাঁদ শিখিয়ে দেওয়া এবং আজকে অ্যারাউন্ড আমরা মোটামুটি ধরেন মিনিমাম অ্যারাউন্ড ধরেন 350 থেকে 400টা ফাঁদ শেখা হবে। কয়টা? ইয়েস, আজকের একটা ক্লাসে 350 থেকে 400টা ফাঁদ শেখা হবে এবং আপনি বুঝে যাবেন যে এমনি এমনি প্রশ্নগুলা বানায়। ঠিক আছে, আমরা যখন শেয়ার করে দেই শেয়ার করে ডান লিখতে থাকি। আমাদের 1400 ভাই বোন জয়েন হয়ে গিয়েছে। 1400 ভাই বোন দুইটা করে শেয়ার করলে 2800 শেয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা শুনেন না, দেখেন কেমনে প্রশ্ন বানায়। সো এখানে বলা হচ্ছে আসলে হি ডাজ নট নো মানে সে জানে না। হি ডাজ নট নো মানে কি ভাইয়া? সে জানে না, সে জানে না। তারপরে বলা হচ্ছে ড্যাশ টু মানে ডট 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 টু সুইম। এই বাক্যের অর্থটা হচ্ছে আসলে কিভাবে সাঁতার কাটতে হয়। এই বাক্যের অর্থ হচ্ছে সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। সাঁতার কাটতে হয়, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। এই বাক্যের বাংলা হচ্ছে এইটা। সো এটা হচ্ছে বাংলাটা। এখন একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা জিনিস আছে, সে জানে না। তো সে জানে না মানে হি ডাজ নট নো, এটুকু কিন্তু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, এখানে কোনো ভুল নাই। ওকে, তারপর দেখেন হি ডাজ নট নো, এখানেও এটুকু ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ। হি ডু নট নো, এটা কি এ ভাই? হি ডু নট নো বলতে এই পৃথিবীতে কোনো কিছু আছে? খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। হি এর সাথে ডু কেন দিলেন? আমরা জাস্ট একটু মজা করে এন্টারটেইনমেন্টের সাথে পড়বো যাতে করে বোরিং ফিল না মানে বোরিং কাজ না করে। তো আমরা যিনি প্রশ্ন বানিয়েছেন সেই প্রশ্নকর্তার সাথে একটু মজা করে করে পড়বো। ঠিক আছে, স্যারকে আমরা জিজ্ঞেস করবো, স্যার হি এর সাথে ডু কেন দিলেন? হি এর সাথে ডু হয়। খেয়াল করছেন আমরা কি এত বাচ্চা? আমরা ইংলিশ পারি না, ইটস ফাইন, কিন্তু আমরা কি এত ছোট এত বাচ্চা যে এইটুকু আমরা বুঝবো না? প্রিয় ভাই বোন আমার কথা কি বুঝতে পেরেছেন? তো এইটুকু কিন্তু বোঝা যায় যে হি এর সাথে ডু হয় না, কি হয়? ডাজ হয়। তাহলে হি এর সাথে ডু কেন দিলেন? তো এই অপশনটা রাখবো না কাটবো? কেটে দেবো, বাদ। অপশন বাদ। তারপর নানক দিন, এটাও বাদ। তাহলে কি হবে ভাইয়া? এটুকু শুদ্ধ, এটুকু শুদ্ধ। তারপর আরো সামনে যাই, কিভাবে সাঁতার কাটতে হয়? সে জানে না মানে হি ডাজ নট নো। আচ্ছা, কিভাবে সাঁতার কাটতে হয় এটার ইংরেজি কি হবে? কিভাবে সাঁতার কাটতে হয় মানে টু সুইম। টু সুইম মানে কি হবে? টু সুইম মানে সাঁতার কাটতে বা সাঁতার কাটা। কিন্তু কিভাবে সাঁতার কাটতে হয় এটা তো পুরোটা লিখতে হবে। অর্থাৎ এখানে একটা কিভাবে আছে, কি আছে ভাইয়া? কিভাবে। আর কিভাবে ইংরেজি কি ভাইয়া? কিভাবে ইংরেজি হচ্ছে হাউ। আপনি এত বড় একটা ওয়ার্ড কেমনে বাদ দেন? খেয়াল করছেন প্রিয় ভাই বোন আমার কেমনে প্রশ্ন বানায়? এখানে হাউ কেন দিলেন না? আপনি বলতে চাইলেন সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়, আর আপনি লিখলেন যে টু সুইম। কি হইলো এটা? এটা কোনো অর্থপূর্ণ হইলো? কিছুই তো হইলো না। টু সুইম বলতে কোনো কিছু হয় না। অফকোর্স কিভাবে মানে হাউ, আপনাকে হাউ দিতে হবে এখানে। সো হাউ দেওয়া আছে কোথায়? অপশন নিতে। হি ডাজ নট নো, সে জানে না হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। আপনি চাইলে ভাইবা বোর্ডে আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি কি কম্পিউটার ইউজ করতে পারেন বা বাইক চালাতে পারেন বা কার চালাতে পারেন, ভাইবা বোর্ডে যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি ইংলিশে কিন্তু এটা স্মার্টলি বলতে পারেন, সরি স্যার আই ডু নট নো হাউ টু কুক, কিভাবে রান্না করতে হয়। স্যার আই ডু নট নো হাউ টু রাইড, কিভাবে গাড়ি চালাইতে হয়। স্যার আই ডু নট নো হাউ টু ড্রাইভ, কিভাবে কার চালাইতে হয়। স্যার আই ডু নট নো হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। স্যার আই ডু নট নো হাউ টু অপারেট কম্পিউটার, স্যার আমি জানি না কিভাবে কম্পিউটার চালাইতে হয়। তো একটু খেয়াল করছেন কেমনে প্রশ্নগুলো বানাইছে? এখানে ডাল হওয়ার কথা ডু দিয়ে রাখছে আর এখানে হাউ হওয়ার কথা হাউ দেয় নাই। এই তো এভাবে প্রশ্নগুলো বানায়। খুব কঠিন? একদমই কঠিন না। আপনি যদি জাস্ট আমাদের সাথে কন্টিনিউ করেন দেখবেন বাংলা সহজ হয়ে যাবে, ইংরেজি সহজ হয়ে যাবে, জিকে ম্যাথ সব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং পরিপূর্ণ একটা প্রস্তুতি হবে। কি হবে ভাই? পরিপূর্ণ প্রস্তুতি। বলেন কে কে বুঝছেন কেমনে প্রশ্ন বানা? কে কে বুঝছেন? দ্রুত বলেন। ক্লিয়ার? বুঝতেছি আল্লাহর রহমতে। আমি আবার বলছি, যারা শেয়ার করেন একটু শেয়ার করে দেন। এই জন্য শেয়ার করবেন, এই ক্লাসটা আপনার কাজে লাগবে, আপনার বাচ্চা কাছে, আপনার নাতি নাতকুরের কাজে লাগবে। কারণ এখান থেকে প্রাইমারি 4 থেকে 5 মার্ক প্রতি বছর আসে। প্রমাণ এখানে প্রমাণ দেখাই। এটা 19 সালে আসছে একটা। 19 সালে কয়টা আসছে দেখেন? হয়ে গেল। আচ্ছা 19 সালে 2টা, 19 সালে 3টা, 19 সালে 4টা, 19 সালে 5টা, 19 সালে 6টা, 19 সালে আর আসছে এখান থেকে 19 সালে 6টা আসছে। 2019 আসছে 6টা। একটু আগে চিল্লাচিল্লি করে কি বলছিলাম যে আজকে টপিকটা যদি পড়েন
তাহলে ইনশাআল্লাহ প্রাইমারিতে নিশ্চিত 4 থেকে 5 মার্ক কমন পাবেন, কারণ প্রতি বছর সেন্টেন্স ক্রিয়েশন থেকে 4 থেকে 5টা প্রশ্ন, কখনো 6টাও থাকে, যেটা দেখলাম আমরা 2019 সালে 6টা আসছে। বলে দেখাইছি, আমি কিন্তু নিজের থেকে দেখাই নাই। বুঝছেন কিনা? কে কে বুঝছেন? এই জন্য আমার সাথে রাগ করবেন না প্লিজ। ক্লাসটা শেয়ার করে অ্যাটলিস্ট আপনার নিজের টাইমলাইনে রেখে দেন, যাতে করে আপনি ক্লাসগুলো দেখতে পারেন, কখনো যদি প্রয়োজন বোধ হয় ক্লাসটা রিভিশন দিতে পারেন, বা আপনার পরিচিত যারা আছে বন্ধু বান্ধব সবাই দেখতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, তো আমরা একটু সামনে যাই, পরে 2 নম্বর প্রশ্নটাতে একটু চলে যাই। আমাদের 2 নম্বরে কি আছে দেখি আমরা। 2 নম্বরে কি আছে দেখেন, ক্রেডিট দিস অ্যামাউন্ট এগেইনস্ট হিজ নেম। আচ্ছা, খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে এমসিকিউ, 4টা অপশন থাকবে, যেগুলো একটা নিতে হবে। সেগুলোকে বলা হয় কি ভাইয়া? এমসিকিউ। এবং এমসিকিউ আনসার করার একটা ওয়ে আছে, মানে the best way in the world of কি বলে to answer MCQ question is process of elimination। অর্থাৎ এমসিকিউ আনসার করার বেস্ট ওয়ে হচ্ছে পৃথিবীর প্রসেস অফ এলিমিনেশন। এলিমিনেশন মানে হচ্ছে বাদ দেওয়া আর কি। অর্থাৎ 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক এটা আপনার দরকার নাই, বরং আপনি যেটা ভুল লজিক দিয়ে সেটা বাদ দিয়ে দিলেন। ধরেন এই ভুল বাদ 3টা অপশন বাদ দিয়ে দিলে, তাহলে 3টা অপশন বাদ দিয়ে দিলে যেটা বাকি থাকে এটা শুদ্ধ হইলো শুদ্ধ, না হইলো শুদ্ধ। তার মানে মজার ব্যাপার হচ্ছে ভুলগুলো বাদ দিয়ে দিলে যেটা বাকি থাকবে সেটাই শুদ্ধ। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তার মানে এটাকে বলা হয় প্রসেস অফ এলিমিনেশন, এমসিকিউ আনসার করার বেস্ট ওয়ে। তাহলে আমরা লজিক দিয়ে কি করব? ভুল অপশনগুলো বাদ দিয়ে দেব। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই বোন? তো দেখি আমরা কোনটা কি কারণে ভুল। ক্রেডিট দিস অ্যামাউন্ট এগেইনস্ট হিজ নেম। আচ্ছা, ক্রেডিটের পরে সাধারণত এগেইনস্ট হয় না, প্রিপোজিশনের সাথে টু হয়। ক্রেডিট দিস অ্যামাউন্ট মানে এই টাকাটা টু হিজ নেম, তার নামে জমা দাও। তার নামে কি করো? জমা দাও। তাহলে ক্রেডিটের পরে কি হবে? টু হয়। দেখেন, আমার সাথে রাগ করবেন না, আমাদের অনেক ভাই বোন হচ্ছে আপনারা আমাদেরকে ফোন দিয়ে বলেন বা হচ্ছে মেসেজ দেন যে স্যার পড়লে মনে থাকে না, কি করবো? ভাই একটা বুদ্ধি শিখাই দেই, সায়েন্টিফিক্যালি প্রুফ, কেউ যদি কোনো কিছু একটা 28 বার পড়ে তাহলে সেটা তার মনে থাকবে, আজীবন মনে থাকবে, অথবা একটা লম্বা সময় পর্যন্ত মনে থাকবে। এখানে আমরা অ্যারাউন্ড 1800 ভাই বোন ক্লাস করতেছি আলহামদুলিল্লাহ। সো এই 1800 ভাই বোন যদি 1800 বার কমেন্টে লিখেন, 1800 ভাই বোন ধরেন আপনারা সবাই কমেন্টে লিখলেন, যদি সব 1800 ভাই বোন সবাই কমেন্টে লিখেন যে ক্রেডিটের পরে টু হয়, অথবা এমনি লিখেন যে ক্রেডিট টু, এভাবে যদি সবাই লিখেন তাহলে ব্যাপারটা কি হবে? 1800 বার আপনার চোখের সামনে দিয়ে যাবে ক্রেডিট টু। আরে ভাই, যেখানে 28 বার করলেই মনে থাকে, সেখানে 1800 ভাই বোন যদি কমেন্টে লিখেন আর 1800 বার যদি আপনার চোখের সামনে দিয়ে যায়, মনে থাকবে না কলিজায় সেট হয়ে যাবে? শুধু মনে থাকবে না ভাই, একদম কলিজায় সেট হয়ে যাবে। সো যারা মনে করেন যে ভাই আমরা আজীবন মনে রাখতে চাই, তারা অবশ্যই কমেন্টে লিখবেন, দেখবেন লিখলে মনে থাকবে। লিখলে কি থাকবে? মনে থাকে। লিখলে মনে থাকে। গুড। আচ্ছা, তো খেয়াল করে দেখেন ভাই বোন, আবার এটা ভুল কেন? ক্রেডিটের পরে টু হয়। কেমন প্রশ্ন বানাইছে? এগেইনস্ট দিয়ে দিছে, সেটা হবে না। ওকে ফাইন। এভরি গার্লস ইজ অ্যাট হার ডেস্ক। সব মেয়েরা তার ডেস্কের মধ্যে বসা আছে। ইটস ফাইন, মেয়েরা তাদের ডেস্কে থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভাইয়া এভরি মানে হচ্ছে প্রত্যেক। লিখেন সবাই লিখেন, এটা প্রচুর একটা পরীক্ষা। এভরি মানে প্রত্যেক, এই প্রত্যেক আমাদের সবার মধ্যে এটা আছে। এভরি মানে প্রত্যেক, আর এই কারণে ঝামেলা হয়। প্রত্যেক মানে হয় মনে হয় অনেক, কিন্তু না, পৃথিবীর যেখানে দেখবেন এভরি অথবা ইচ, ইচ, পৃথিবীর যেখানে দেখবেন এভরি অথবা ইচ, তার পরিবর্তে লিখবেন একজন। সবাই লিখেন দ্রুত। ইচ অথবা এভরি যেখানে দেখবেন পৃথিবীর, তার পরিবর্তে লিখবেন একজন। দ্রুত। ইচ এবং এভরি ইকুয়াল টু একজন, লিখেন দ্রুত। ইচ এবং এভরি ইকুয়াল টু একজন, লিখেন সবাই কমেন্টে দ্রুত। ইচ এবং এভরি মানে একজন। দ্রুত লিখেন, সবাই লিখেন। লিখছেন সবাই লিখেন। এভরি, ইচ এবং এভরি ইকুয়াল টু একজন। ওকে, খেয়াল করে দেখেন, এখন জাদুর মতো মনে হবে আপনার কাছে। কেমনে? যখনই আপনি লিখবেন এভরি এবং ইচ মানে একজন, আর ভাই একজনের সাথে কি গার্লস হয়? ভাইয়ের কথা কি বুঝতেছেন? বললেন আপনি ইচ বা এভরি মানে একজন, একজনের পরে গার্লস কেন দিলেন স্যার? যিনি প্রশ্ন বানিয়েছে তার সাথে আমরা মজা করেই করতেছি, স্যার একজনের পরে গার্লস কেন দিলেন? হ্যাঁ, আপনি কি জীবনে কোনোদিন বলতে পারবেন এখানে এ বুকস এরপরে বুকস হয়? হ্যাঁ, আপনি বলতে পারবেন এ প্যান্টস এরপরে প্যান্টস হয়? আপনি বললেন একজনের পরে গার্লস কেন দিলেন? তার মানে এভরি এবং ইচের পরে কখনোই নাউনটা প্লুরাল হয়, অলওয়েজ সিঙ্গুলার হয়, কারণ এভরি এবং ইচ মানে একজন। তাহলে কি হবে? এভরি গার্ল, এভরি বয়, এভরি বো, এভরি প্যান, এভরি সান, এভরি টিচার। রাইট, ক্লিয়ার। গুড। মাশাআল্লাহ, সবাই লিখছে। আমার অনেক ভালো লাগতেছে এবং মন থেকে অনেক দোয়া আসতেছে। আসর নামাজের সময় দোয়া কবুল হয়। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক, তুমি রিজিকের ব্যবস্থা করে দেখ এবং অনেক সুন্দর কি বলে জীবন দান করুক। খেয়াল করেন, সবাই কিন্তু লিখছে ইচ এবং এভরি মানে একজন। তো যারা লিখছেন তাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। লিখবেন, লিখলে মনে থাকবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে না ভুল, এ লিটল নাম্বার অফ বয়েজ। আচ্ছা, খেয়াল করে দেখেন, এই যে লিটল হচ্ছে কার সাথে ব্যবহৃত হয়? ইউএন মানে আনকাউন্টেবল নাউনের সাথে। তো এখানে আমরা দেখি নাউনটা কি আছে আমাদের? বয়েজ। বয়েজ মানে ছেলে, গুলো মানে প্লুরাল,
আর অর্থাৎ এই ছেলেগুলোকে গণনা করা যায়, ছেলেগুলোকে কি করা যায়, গণনা করা যায়। তো যেই জিনিস গণনা করা যায় তার সাথে লিটল হয় না, হয় না, হয় না। লিটল হয় আনকাউন্টেবলের সাথে, আ লিটল মানি, আ লিটল ওয়াটার, আ লিটল মিল্ক। তার মানে লিটল হবে কার সাথে, আনকাউন্টেবলের সাথে। যেহেতু বয়েস বা ছেলেগুলো গণনা করা যায় তার সাথে লিটল হবে না, কি হবে, হইলে ফিউ হইতে পারে, তাহলে লিটল হবে না। এটা কাটা, ওকে ফাইন। তারপরে এটাও তো কাটা, এটাও কাটা, তাহলে 3টা কাইটা দিছি। 3টা কাইটা দিলে বাকি যেটা আছে এটা শুদ্ধ হইলেও শুদ্ধ, না হইলেও শুদ্ধ। এবং মজার ব্যাপার হচ্ছে এটা অবশ্যই শুদ্ধ, নিঃসন্দেহে শুদ্ধ। তাহলে এটাই হচ্ছে এমসিকিউ আনসার করার বেস্ট ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ যেটা শুদ্ধ এটা বের করার আপনার দরকার নেই ভাই, যেটা ভুল লজিক দিয়ে দিয়ে একটা অপশন বাদ দিয়ে দেন। তাহলে এই যে এটা বাদ দিয়ে দিলেন, এটা বাদ দিয়ে দিলেন, এটা বাদ দিয়ে দিলেন, তাহলে বাকি আছে কিছু, এটাই শুদ্ধ। প্লাস ক্লিয়ার 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 ক্লিয়ার। এতক্ষণ 2,500 থেকে 3,000 স্টুডেন্ট হয়ে যেত যদি সবাই শেয়ার করতেন। আমার সাথে রাগ করিয়েন না, 1900 কোনো ক্লাস দেখতেছেন, শেয়ার করেছেন 509 জন। রাগ করবেন না, কৃতজ্ঞতাবোধ মানুষকে অনেক বড় করে। সবাই যদি কৃতজ্ঞতাবোধ মনোভাব পোষণ করেন তাহলে আমাদের অনেক ভাই বোন কিন্তু উপকৃত হবে, ক্লাসগুলো দেখতে পারবে। আপনার একটা শেয়ারের কারণে কত মানুষের কাছে ক্লাসগুলো পৌঁছায় যাবে, কত মানুষ উপকৃত হবে। সবাই একটু শেয়ার করে দেই না আপনার ভাই বোন আমার। হ্যাঁ, আমরা তো কষ্ট করে ক্লাসগুলো নেই, মানুষের একটু শেয়ারও করে না। মানুষের এমন কেন? হ্যাঁ, মানুষের অনেক একটু দয়াময়ও নাই। আচ্ছা, মজার একটা প্রশ্ন দেখেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটা কারেক্ট? এই যে হাং 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 হাং, এইটা দিয়ে প্রতি বছর প্রশ্ন আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ আপনার সাথে, যদি প্রশ্ন না পান আপনার মাথায় জরিমানা নিয়ে যান, স্যার জরিমানা দেন, ঠিক আছে? তো আসলে আলহামদুলিল্লাহ অনেক দিনের ধরে এই পড়াশোনার কি বলে এই শিক্ষকতা পেশায় থাকার কারণে আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আল্লাহ পাক বুঝতে সাহায্য করেছেন যে আসলে কোন জিনিসগুলো খুবই ভাইটাল, যেগুলো প্রতি বছর আসে। তো এটা মারাত্মক গুরুত্বপূর্ণ, এটা প্রতি বছর আসে। ইভেন প্রাইমারিতে এটা আসছে আমার মনে হয় 5-6 বার, সামনে দেখবেন এটা আবার পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, প্রশ্নটা অনেক মজার। এখানে যে ঝামেলাটা হয় দেখেন, হ্যাং, আচ্ছা এই হ্যাং মানে হচ্ছে ধরেন কাপড় ঝুলানো, কাপড় ঝুলানো, কাপড় ঝুলানো। এখানে লিখে দেখা যাবে না মনে হয়, সরি আমি রিয়েলি সরি। দেখেন এই যে হ্যাং, হ্যাং মানে হচ্ছে আপনার কাপড় ঝুলানো, কাপড় ঝুলানো। আচ্ছা, এই আরেকটা হ্যাং আছে দেখতে সেম, ফাঁসিতে ঝুলানো। আর ফাঁসিতে কাকে ঝুলায়? মানুষকে ঝুলায়, ফাঁসিতে ঝুলানো। খেয়াল করে দেখেন, ফাঁসিতে ঝুলানো দেখতে প্রেজেন্ট টেন্সে কিন্তু দুইটাই সেম, এটাও এইচ এ এন জি, এটাও এইচ এ এন জি। কিন্তু এক্স্যাক্টলি ঝামেলাটা হয়ে যায় ভাইয়া এই, এটা হচ্ছে B1, B1 এর দুইটাই সেম, B2 এবং V3 তে একটু ঝামেলা হয়ে যায়। দেখেন B2 এবং V3 কি ঝামেলাটা হয়? হ্যাং এর B2 হচ্ছে HUNG, এটাও হবে HUNG। কিন্তু যেটা হাং মানে মনোর ঝুলানো সেটা হচ্ছে কি ভাইয়া? HANGED। সেম B3 টাও HANGED। সবাই একটু লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন, যেমন মনে থাকবে, যেমন মনে থাকবে। তাহলে যেটা কাপড় ঝুলানো সেটা হাং হাং, HUNG, HUNG। যেটা মানুষ ঝুলানো সেটা কি হবে ভাইয়া? HANGED, HANGED। অর্থাৎ হ্যাংড, হ্যাংড। এখন মজার ব্যাপার হচ্ছে এটা মনে থাকে না, মনে থাকে বুদ্ধি কি B1 তো সেম, কিন্তু এইখানটাতে ঝামেলা হয়, পাস্ট টেন্সে ঝামেলা হয়। হাং হবে না হাংড হবে, মনে একটা বুদ্ধি শিখে। দেখেন মনে করেন একজন মানুষ, আচ্ছা মানুষ একটা কাপড় আপনি ঝুলাবেন মানে রোদে দিবেন, তো এটার জন্য কিন্তু বেশি রশি দরকার হয় না। একটা কাপড় আর কতটুকু, একটা পাঞ্জাবি আর কতটুকু, এইটুকু এক হাত দড়ি মানে রশি হলে হয়ে যাবে, অথবা একটা ধরেন সালোয়ার কামিজ, যাই হোক আপনি রোদে দিলে একটু কম রশি লাগবে। তাহলে কাপড় রোদে দিলে কতটুকু রশি লাগবে? কম। কিন্তু ভাই আপনি যে একটা মানুষকে ঝুলাইতে চান, কাপড়ের থেকে তুলনামূলক বেশি রশি লাগবে, গলায় বাঁধতে হবে, তারপরে ঝুলাইতে হবে, ওখানে বাঁধতে হবে। তার মানে আমরা ধরে নিলাম আর কি মানুষকে ফাঁসি দেওয়ার জন্য বা মানুষের জন্য রশিটা কি লাগবে ভাইয়া? বড় লাগবে। মানুষের জন্য কি লাগবে ভাইয়া? রশিটা বড় লাগবে। তাহলে যেই ওয়ার্ডটা কাপড়, একটু খেয়াল করে দেখেন, এই যে কাপড় ঝুলানো যে ওয়ার্ডটা, এটা কিন্তু তুলনামূলক ছোট। যেহেতু কাপড় ঝুলাইতে কম রশি লাগে বা দড়ি লাগে, তাহলে কাপড় ঝুলানোর যে ওয়ার্ডটা সেটার B2 V3 কিন্তু ছোট, HUNG ছোট, মাত্র 4টা ওয়ার্ড। কিন্তু ভাইয়া যেটা মানুষ ঝুলানো, মানুষ ঝুলাইতে যেহেতু বেশি রশি লাগে, লম্বা রশি লাগে, তাহলে যেটা এই ওয়ার্ডটার দিয়ে মানুষ ঝুলানো বোঝানো হয় সেটার V2 এবং V3 কিন্তু একটু লম্বা। খেয়াল করছেন? HANGED। তাহলে এখান থেকে এটা কি লম্বা কিনা? লম্বা কিনা। তাহলে কাপড় ঝুলাইতে অল্প রশি লাগে, ওয়ার্ডটাও ছোট। মানুষ ঝুলাইতে লম্বা রশি লাগে, মানুষ ঝুলানোর ওয়ার্ডটাও কি ভাইয়া? বড়। এই স্টাইলে মনে রাখতে পারেন। খেয়াল করে দেখেন এখানে কি বলছে? হি। তাহলে হি মানুষ না, কাপড় মানুষ। তাহলে মানুষ যেহেতু ঝুলাইছে তাহলে অবশ্যই লম্বা রশি লাগবে। তাহলে এইটা হবে না, এটা নিশ্চিত। কেন? HUNG ছোট, ছোট রশি দিয়ে মানুষ ঝুলানো যাবে না, বড় রশি লাগবে। তারপর দেখেন HUNG, এই জি এর পরে ই, এমন কিছু এই পৃথিবীতে নাই।
কেমনে প্রশ্ন বানায় একটু খেয়াল করছেন? এইচ ইউ এন জি জি এটার পরে ই কেন দিলেন? এটা কই পাইলেন স্যার? এটার পরে ই হবে না ভাইয়া, এটার পরে কি হবে না? ই হবে। তাহলে এটা কাটা, কেন কাটা বুঝছেন তো হিসাবটা? তাহলে এইচ ইউ এন জি ই এমন কোন ওয়ার্ড পৃথিবীতে নাই। ওকে, কাটা ফেললাম। আচ্ছা এইচ ইউ এন জি, আবার এখানে ইডি পাইলেন কই ভাই? এইচ ইউ এন জি এরপরে কি ইডি আছে? এইচ ইউ এন জি এর পরে কি ইডি আছে? কোথাও দেখছেন? দেখেন এইচ ইউ এন জি এর পরে কি ইডি আছে? নাই। তাহলে কেন ইডি দিলেন এখানে? তাহলে এটাও কি ভাইয়া? এটাও কি ভাইয়া? কাটা। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? তাহলে আনসার কি হবে ভাইয়া? এইচ এ এন জি ইডি, এইচ এ এন জি ইডি। তাহলে আনসার হবে বি। ভাই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? জীবনে ভুল হবে? ক্লিয়ার কিনা বলেন? বলেন এই বুদ্ধিটা কার কার ভালো লাগছে এবং মনে থাকবে কিনা বলেন? তাহলে কাপড় ঝুলাই যে ছোট রশি লাগে, ওয়ার্ডটাও ছোট, এইচ ইউ এন জি, এইচ ইউ এন জি। মানুষ ঝুলাই যে বেশি রশি লাগে বা লম্বা রশি লাগে, তাহলে মানুষ ঝুলানোর ওয়ার্ডটাও বড়, এইচ এ এন জি ইডি, এইচ এ